নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের স্ট্যাটাস চেক করার পরে যাদের যাদের তোমাদের ফর্ম আন্ডার প্রসেস দেখাচ্ছে, যাদের তোমাদের ফর্ম রিজেক্টেড দেখাচ্ছে, যাদের ফর্ম আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, তাদের প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটা। তার কারণ হচ্ছে বিডিও অফিস থেকে তোমাদের একটি ফর্ম বিলি করা হচ্ছে, যে ফর্ম তোমাদের পূরণ করে তোমাদের জমা করতে হবে, ঠিক আছে। এবং এই ফর্মটা তোমাদের আমি দেখাচ্ছি, এটা হলো সেই ফর্ম, এবং সেই ফর্মের সাথে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে যেগুলো তোমাদের পুরো পূরণ করতে হবে, এবং এই টার্ম অ্যান্ড কন্ডিশন তোমরা যদি ফুলফিল করতে পারো তাহলেই তোমরা এই ফর্মটা জমা দেবে, ঠিক আছে। এবং তোমাদের আরও কিছু ইম্পর্টেন্ট ব্যাপার তোমাদের বলবো, যাদের ফর্ম রিজেক্টেড হয়েছে এবং রিজেক্টেড যে হওয়ার যে কারণটা সেটা যে একেবারেই মানে অন্যায্য, সেটাও কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব, যেটা তোমাদের একদম অফিসিয়ালিভাবে দেখাবো যে কতটা অন্যায্য কারণের জন্য ক্যান্ডিডেটের ফর্মকে রিজেক্ট করা হয়েছে। তো তোমাদের সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটাকে অল করে রেখো, এবং ভিডিওটাতে অবশ্যই একটি লাইক করে দিও। তো দেখো, প্রথমে তোমাদের বলে রাখি যে অ্যাপ্লিকেশন সাবমিটেড তোমরা দেখো যে অনেক ক্যান্ডিডেটের ফর্মের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ফর্ম কিন্তু আবার রিজেক্টেড হয়েছে। প্রথমে তাদের ইনকোয়ারি দেখাচ্ছিল, প্রথমে তাদের ফর্মে ইনকোয়ারি দেখাচ্ছিল, তারপরে আবার ফর্মকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে। তারপরে আবার অনেকের ফর্মকে আন্ডার প্রসেস দেখাচ্ছে। আবার তোমরা অনেকেই বলছো যে স্যার আন্ডার প্রসেস দেখাচ্ছে, এবার আমাদের কি করতে হবে? দেখো, তোমার যদি ফর্মে আন্ডার প্রসেস দেখায়, তোমাকে এখন কিছুই করতে হবে না, তোমাদের ওয়েট করতে হবে। তোমাদের যেটা করতে হবে, তোমাদের অপেক্ষা করতে হবে। তার কারণ হচ্ছে আন্ডার প্রসেস মানে হচ্ছে ভেরিফিকেশন চালু হয়েছে, তারা সম্পূর্ণ ফর্মকে ভেরিফিকেশন করছে। যখনই দেখবে যে কোনো কিছু ভুল ত্রুটি হয়েছে বা তোমার ফর্মের ক্ষেত্রে কিছু গন্ডগোল করে ফেলেছো, মিসম্যাচ কন্ডিশন হয়েছে, তারা কিন্তু তোমার ফর্মকে রিজেক্টেড করে দেবে বা তোমার আন্ডার ইনকোয়ারির মধ্যে ফেলে দেবে। মানে আন্ডার ইনকোয়ারি অর্থাৎ সেটাকে আবার ইনকোয়ারি করা হবে, ঠিক আছে। তো এর পরবর্তী তোমাদের অনেক আগেই কিন্তু তোমাদের ফর্মকে যাদের যাদের রিজেক্টেড দেখিয়েছিল, তাদের কিন্তু ফর্ম তারা যাচাই করে দেখেছে, তাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। এবার এই আন্ডার ইনকোয়ারি মানে হচ্ছে তারা তদন্ত করছে, মানে তোমাদের ফর্মের মধ্যে যারা যোগ্য প্রার্থী তাদেরকে এলিমিনেট করা হয়নি, তো সেগুলোর জন্য তারা আরেকবার রিভেরিফিকেশন করছে, ভেরিফিকেশন করছে। তার জন্য এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। এবার এই রিভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে হতেই পারে তোমাদের ফর্ম অ্যাপ্রুভড হয়ে গেল। যদি তোমার ফর্ম অ্যাপ্রুভড হয়ে যায়, তুমি নিশ্চিন্ত, তোমার জুলাই মাসের মধ্যেই তোমাদের প্রকল্পের টাকা পেয়ে যাবে। এবং যদি তোমার ফর্মকে আবার রিজেক্টেড করে দেয়, তাহলেই কিন্তু দুশ্চিন্তার ব্যাপার, যে রিজেক্টেড করে দিয়েছে। অবশ্যই তোমাদের রিজেক্টেডের কারণটাও কিন্তু জানানোটা দরকার। তো যাই হোক, আমাদের একটা অফিসিয়াল নোটিশ থেকে আমরা জানতে পেরেছি যে তোমাদের এবারে রিজেক্টেডের কারণটাও জানানো হবে, ঠিক আছে। এবং তোমাদের আরেকটি ব্যাপার তোমাদের বলে রাখি, যাদের ফর্ম আন্ডার ইনকোয়ারির মধ্যে রয়েছে, তোমাদের একটি বিডিও অফিস থেকে কিন্তু এরকমই কিন্তু একটা ফর্ম বিলি করছে। তবে সব বিডিও অফিসে সমানভাবে কিন্তু প্রসেস হচ্ছে না, বিভিন্ন বিডিও অফিসে কিন্তু একটা ফর্ম বিলি করা হচ্ছে, যেখানে তোমাদের ফর্মের মধ্যে কি কি থাকে আমি তোমাদের ডেমোভাবে বুঝিয়ে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি এই জায়গাগুলো ক্লিয়ার করে দিই। দেখো, এখানে স্বপ্রত্যায়িত জেরক্স কপি জমা দেবেন, মানে তোমাদের একটা জেরক্স করতে হবে। সে যে ডকুমেন্টসগুলো এখানে মেনশন করা আছে সেগুলো তোমাকে জেরক্স করতে হবে। জেরক্স করে তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে, ঠিক আছে। তোমাকে সই করে সিগনেচার করতে হবে। কি কি লাগছে? ভোটার কার্ড, আধার কার্ড, সেটা হেড অফ ফ্যামিলি থেকে শুরু করে যে বেনিফিশিয়ারি, যে এই প্রকল্পের সুবিধা পাবে, যে মহিলা, তারও কিন্তু তোমার ভোটার কার্ড, আধার কার্ড সবই কিন্তু লাগবে। এবং তোমাদের এখানে বলছে যে আধার কার্ডটা অবশ্যই লাগবে। এবং ইফ নেম ইজ ডিলিটেড ফ্রম ভোটার লিস্ট, যদি ভোটার লিস্ট থেকে নাম বাদ গিয়ে থাকে, দেন সাবমিট কপি অফ ট্রাইব্যুনাল বা সিএ অ্যাপ্লিকেশন ফর্ম তোমাকে সাবমিট করতে হবে, ঠিক আছে। এছাড়া তোমাদের কি লাগছে? ফার্স্ট পেজ অফ অ্যাপ্লিকেশন ফর্ম, যে অ্যাপ্লিকেশন ফর্ম তুমি আবেদন করেছিলে তার যে ফার্স্ট পেজ, সেটাও তোমাদের এখানে লাগবে। তারপরে তারিখ, এবং তোমাকে এখানে একটি সই করতে হবে। এবার দেখো কি কি কারণের জন্য তোমাদের একটা সেলফ ডিক্লারেশন চাওয়া হয়েছে, যে কারণের জন্য যারা যোগ্য নয়, এইগুলো তোমাদের মিলিয়ে নিতে হবে। এখানে 5টা কারণ কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। 5টা কারণ কি কি বলেছে? প্রথমত হচ্ছে, আমি কোনো স্থায়ী সরকারি চাকরি যুক্ত নই, আমি কোনো সরকারি পেনশন পাই না। তোমরা জানো যে সরকারি পেনশন পেলে তারা পাবে না। সরকারি চাকরির সঙ্গে যদি সে ব্যক্তি যদি যুক্ত থাকে, মানে যে বেনিফিশিয়ারি সে যদি যুক্ত থাকে, তাহলে সে এটা পাবে না, ঠিক আছে। এরপরে হচ্ছে, আমি নিজে কোনো আয়কর দিই না,
ঠিক আছে, অর্থাৎ যে মহিলা যে এই যোজনার জন্য অ্যাপ্লাই করছে সে কোনো আয়কর দেয় না, সেটাও তোমাদের বলা হয়েছে। 3 নম্বর বলছে যে আমি অবৈধ অনুপ্রবেশকারী নই, আমি পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা। ঠিক আছে, তারপরে হচ্ছে 4 নম্বর হচ্ছে আমার স্বামী বহু বিবাহ করেনি, অর্থাৎ তোমার স্বামী যদি বহু বিবাহ করে থাকে তাহলে কিন্তু তুমি এলিজিবল নয় এখানে। ঠিক আছে, তো এখানে অবশ্যই কিন্তু এই জায়গাটা যারা অবিবাহিত তাদের কিন্তু এই জায়গাটার কোনো কিছু করতে হবে না, তাদের এটা কেটে দিতে হবে। 5 নম্বর বলছে আমি বা আমার পরিবারে কেউই সরকার স্বীকৃত নয় এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করেনি। কারণ তোমরা জানো সরকার থেকে একটা কন্ডিশন কিন্তু দেওয়া রয়েছে, যেখানে হচ্ছে যে তোমার বাচ্চা বা তুমি নিজে সরকারি প্রতিষ্ঠান থেকেই তোমার শিক্ষা গ্রহণ থাকতে হবে, তাহলেই কিন্তু তুমি এই যোজনার জন্য তুমি কিন্তু যোগ্য। ঠিক আছে, এবার এই যে ফর্মটা সব বিডিও অফিসের জন্য সমান নয়। ঠিক আছে, আমি আবার বলছি প্রত্যেকটা বিডিও অফিসে কিন্তু আলাদা আলাদা ব্যাপারটা হচ্ছে, তারা কিন্তু অন্য রকমভাবে ভেরিফিকেশান করাচ্ছে, তারা ডোর টু ডোর ভিজিট করিয়েও কিন্তু তারা ভেরিফিকেশান করিয়ে নিচ্ছে। ঠিক আছে, এবং কিছু বিডিও অফিসে একটা ফর্ম বিলি করা হচ্ছে এবং সেই ফর্মের মাধ্যমে সেটা তোমাদের পূরণ করে জমা দিতে হচ্ছে। এবং সেখানে দেখো তোমাদের জাস্ট আমি বুঝিয়ে দিচ্ছি ফর্মটা কেমন দেখতে, সেরকম আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এবং এটা আমি ডেসক্রিপশানও তোমাদের দেবো না, যেহেতু তোমাদের আমি এটা বোঝানোর জন্য আমি তোমাদের এই ফর্মটা তোমাদের দেখাচ্ছি। এবং কিছু বিডিও অফিসের জায়গায় কিন্তু এরকম তোমাদের ফর্ম বিলি করা হচ্ছে, সেটা তোমাদের বিডিও অফিসে গিয়ে জানতে হবে, তারপরেই কিন্তু তোমাদের ওখান থেকে ফর্মটা সংগ্রহ করতে হবে। এবং দেখো তোমাদের এখানে আমি কুমারী হলে কুমারী বা শ্রীমতী হলে শ্রীমতী, মানে বিবাহিত হলে শ্রীমতী জায়গাতে দেবে, তারপরে তার নাম, তারপরে তার পিতা, গ্রাম, তারপরে পোস্ট, তারপরে হচ্ছে থানা, পিন নাম্বার, জেলা, সেগুলো সম্পূর্ণ মেনশন করতে হবে। এবং একজন স্থায়ী বাসিন্দা, হ্যাঁ আমি একজন স্থায়ী বাসিন্দা, আমি এই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলাম, কিন্তু আবেদনপত্রটি এখন আন্ডার ইনকোয়ারি, দেখতে পাচ্ছ আন্ডার ইনকোয়ারি যাদের দেখাচ্ছে তাদের জন্য কিন্তু এই ব্যাপারটা কিন্তু করেছে। ঠিক আছে, এটা বিভিন্ন বিডিও অফিসে কিন্তু আলাদা রকম ব্যাপার থাকছে, সব বিডিও অফিসে কিন্তু সমান ব্যাপার হচ্ছে না। যেখানে তোমার গ্রাম পঞ্চায়েতের নাম, তারপরে পরিবারের প্রধানের নাম মানে হেড অফ ফ্যামিলি, তার নাম, অ্যাপ্লিকেশন আইডি। এবার অ্যাপ্লিকেশন আইডিটা কোথায় পাবো স্যার? তো অ্যাপ্লিকেশন আইডিটা তোমরা কোথায় পাবে আমি তোমাদের দেখাচ্ছি। এটা হলো অ্যাপ্লিকেশন আইডি, দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে অ্যাপ্লিকেশন আইডি, এখানে আবেদন নাম্বার, এই যে অ্যাপ্লিকেশন আইডি, এই নাম্বারটা তোমাকে এখানে দিতে হবে, এই যে ফর্মের সাথে তোমাকে ফর্মের সাথে এখানে লিখতে হবে, এই যে ঠিক আছে এই ফর্মের সাথে এই জায়গাটায় কিন্তু তোমাকে লিখতে হবে যে অ্যাপ্লিকেশন আইডি, এই যে এইখানে লিখতে হবে নাম্বারটা। তারপরে হচ্ছে পরিবারের প্রধানের আধার নাম্বার, তারপরে আমার আধার নাম্বার মানে যে যোজনার ফেসিলিটিটা নেবে তার আধার নাম্বার, তারপরে হচ্ছে আমার ভোটার কার্ডের নাম্বার, তারপরে হচ্ছে আবেদনকারীর মোবাইল নাম্বার, সেগুলো কিন্তু সম্পূর্ণ এখানে দিয়ে ফিল আপ করে জমা দিতে হবে। আবার বলছি সব বিডিও অফিসে কিন্তু সমানভাবে নিচ্ছে না, আলাদা আলাদা বিডিও অফিসে আলাদা রকমভাবে তারা কিন্তু তাদের এলাকার কিন্তু আলাদা রকমভাবে তারা প্রসেসিং করাচ্ছে। এইবার তোমাদের আরেকটি ব্যাপার তোমাদের কাছে ক্লিয়ার করি, তোমরা দেখেছো যে তোমাদের ফর্ম যে রিজেক্ট হয়েছে, এই রিজেক্টের কিছু অন্যায্য কারণের জন্য তোমাদের ফর্মকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। যে অন্যায্য কারণের মধ্যে একটি হচ্ছে পসেস মোর দ্যান 3 রুমস, যার 3টের বেশি পাকা রুম রয়েছে, 3 বা তার বেশি যদি পাকা রুম থাকে তাদের ফর্মকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। এটা কেন? এই কারণটা সম্পূর্ণ অন্যায্য। তার কারণ হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো আমি একদম অনলাইনে আমি তোমাদের ফর্ম ফিল আপের যে মেন জায়গাটা, যেখানে হাউস সাইজ, ডাজ ইয়োর হাউস হ্যাভ 3 বা তার বেশি পাকা রুম, যদি থাকে তাহলে তোমাকে ইয়েস করতে হবে, আর যদি না থাকে তুমি নো করবে। তাহলে এখানে তো রেড স্টার নেই, তাহলে এই কারণের জন্য কেন ক্যান্ডিডেটকে রিজেক্ট করা হচ্ছে? আমি যখন ক্যান্ডিডেটকে রিজেক্ট করছি তাহলে এটাকে নিশ্চয়ই আমার ম্যান্ডেটারি করে দেওয়া উচিত, যে এটাকে রেড স্টার করে দেওয়া উচিত, যে এই কারণের জন্য আমি ক্যান্ডিডেটকে রিজেক্ট করছি। সে শুধুমাত্র ইয়েস করেছে বলে আমি ক্যান্ডিডেটকে রিজেক্ট করছি কেন? এটা কিসের দরকার ছিল? যদি সে, এবার আমি ধরো এই অপশানটা যেটা রয়েছে এই অপশানে যেহেতু রেড স্টার নেই, আমি এই সামনে কিছুই করলাম না, ইয়েস নো আমি কিছুই করলাম না, আমি কোনো ইনফরমেশান দিলাম না, এটাকে আমি কিছুই করলাম না, কোনো হাতই দিলাম না, আমি চলে গেলাম পরবর্তী যে অপশানের জন্য, যেখানে ফ্যামিলি ওনস এনি ল্যান্ড, তো আমি এখানটা জাস্ট ইয়েস করে দিলাম। তো তারপরে কত, এখানে আমি জাস্ট একটা এক্সাম্পল আমি দিয়ে দিলাম যে আমি 50 দিয়ে দিলাম, যাই হোক। তারপরে হচ্ছে ভেহিকেলসে যদি 4 চাকার কোনো গাড়ি থাকে তাহলে ইয়েস করবে, নাহলে নো করবে, আমি এটাও জাস্ট এরকম রাখলাম। হেলথ ইন্স্যুরেন্সে তো যাই হোক তার কোনো হেলথ ইন্স্যুরেন্স নেই, আমি এখানটা নোই রেখে দিয়েছি। আমি যদি নেক্সট করি, দেখি আমি নেক্সট করে পরবর্তী পেজে আমি যেতে পাচ্ছি নাকি, দেখো আমি পরবর্তী পেজে আমি অনায়াসে যেতে পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে যখন এই অপশানটা যখন ম্যান্ডেটারি নয়, তাহলে এই অপশানের জন্য কেন ক্যান্ডিডেটকে রিজেক্ট করা হচ্ছে?
এবং রিজেক্ট করার পরে অনেকের আন্ডার ইনকোয়ারি রাখা হচ্ছে, আবার আন্ডার ইনকোয়ারি পরে আবার হয়তো ক্যান্ডিডেটকে রিজেক্টও করে দেওয়া হতে পারে, সেটা জানা যাচ্ছে না। পরবর্তী সময়ে হয়তো তোমরা আপডেটটা প্রতিদিন নিতে থাকবে, তাহলেই এই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। কিন্তু 3টে বা তার বেশি যদি পাকা রুম থাকে তার জন্য ক্যান্ডিডেটকে রিজেক্ট করে দেওয়া আমার মনে হয় এটা সম্পূর্ণ অন্যায্য। এটা আমার মতামত অনুযায়ী আমি সেটা তোমাদের বললাম, ঠিক আছে। বাদবাকি তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। তো এই হচ্ছে মেন ব্যাপার। এবং তোমাদের আমি একটা কথাই বলবো, তোমরা কিন্তু ডিসঅ্যাপয়েন্ট হবে না। যাদের যাদের ফর্ম আন্ডার ইনকোয়ারি রয়েছে, আন্ডার প্রসেস রয়েছে, হতেই পারে তোমাদের ফর্ম কিন্তু অ্যাপ্রুভড হয়ে যাবে। যতক্ষণ না অ্যাপ্রুভড হচ্ছে ততক্ষণ কিন্তু তোমাদের বারবার করে স্ট্যাটাসটা তোমাদের চেক করতে হবে। এখন তোমাদের বর্তমানে প্রেজেন্টে তোমাদের স্ট্যাটাসে কি দেখাচ্ছে, কি শো করছে, সেটা অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্ট করে আমাকে জানাবে। তাহলে তোমাদের অবশ্যই আমি সেই ব্যাপারে কি আপডেট রয়েছে সেই আপডেটটা তোমাদের কাছে পৌঁছে দেবো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এইটুকুই, টাটা।